পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপর অন্তর্গত গল্প বিখ্যাত বাংলা সাহিত্যিক তথা লেখক শিবশঙ্কর মিত্রের লেখা মধুহান্তে বাঘের মুখে এই গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পে লেখক সুন্দরবনের অধিবাসীদের মধু সংগ্রহের যে পদ্ধতি, মধু সংগ্রহ করতে গিয়ে তাদের যে অবস্থার সম্মুখীন হতে হয় সেই নিয়ে এই গল্পটি আলোচনা করেছেন। আমি এখন পাঠকদের সামনে এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে শোনাব। এছাড়াও তোমাদের জানিয়ে রাখি, শিবশঙ্কর মিত্রের লেখা এই মধুহান্তে বাঘের মুখে গল্পটি তার সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। গল্পতে বলা হয়েছে, বনে যাওয়ার কথা বললেই আরজান এক পা পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। ধনাই, আরজান ও কফিল মধু কাটতে 3 জন লোক চাই। একজনের কাজ চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটা, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে থাকে, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে যায়। যে সে আবার কিন্তু মৌচাক কাটতে পারে না। লোকে বলে থাকে মন্ত্র জানা চাই, মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, আর তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। ধনাই মন্ত্র জানে, সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই হয়তো মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে, একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়। মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কিন্তু কোনো ঠিকানা থাকে না। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরে, গরান গাছে ছোট ছোট ফুল দেখতে পাওয়া যায়, হলদে তার রং। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে মন মেতে ওঠে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের 3 জনের মনে স্ফূর্তি আর ধরে না। এই 3 জন বলতে ধনাই, আরজান ও কফিলের কথা বলা হয়েছে। ডিঙ্গি করে অনেক দূর বনের ভিতর গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য 3 জনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে 3 জনের প্রায়ই একত্রে থাকা কিন্তু সম্ভব হয় না। তখন এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। আর তখন 3 জনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই আছে সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা, আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে সুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নেয়। সামনে দেখতে পাওয়া যায় একটা ট্যাক। দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজের মতো খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাক বলে সবাই জানে। ট্যাকের দিকে সামনেই একটা গরান গাছ, তার ওপাশে হেদু বনের ঝোপ। গরান গাছ মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি, বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেদু বনের ঝোপে। মধু কিন্তু পড়ল না। সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো।
ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালিয়ে গেল। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে 3-4 হাত চওড়া একটা শিশে, অর্থাৎ ছোট সরু খাদ। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এ শীষ পার হবে, তাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে। পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনই করেই পার হবার জন্য। কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার ওপরে। সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে। আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার আর শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগোবারও না। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ কিন্তু গিয়ে পড়ল সেই তবলা গাছের ওপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠক্কর খেলো আর দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাং করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শীষের গর্তের ভেতর। কলসও ভেঙে পড়লো তার মাথার ওপর। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুচকে বেজায় ফুৎফুৎ করতে লাগলো। অর্থাৎ এই যে ধনাই, আরজান এবং কপিলের মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের মুখোমুখি হওয়া এবং সেখান থেকে এক নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন, এইটাই লেখক এই পাঠকদের সামনে গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। এরকম কিন্তু ঘটনার সম্মুখীন সুন্দরবনের অধিবাসীদের প্রায়শই হতে হয়। অর্থাৎ যারা মধু সংগ্রহের ওপর জীবিকা নির্বাহ করে থাকে তাদের কিন্তু এরকম ঘটনার সাক্ষী হতেই হয়। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ, যার মধ্যে আছে সাঁকো। সাঁকো মানে সেতু, হতভম্ব মানে বুদ্ধি গুলিয়ে গেছে এমন, দুর্দান্ত মানে ভয়ঙ্কর, ধামা মানে হচ্ছে শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি, গোয়ার মানে জেদি, স্ফূর্তি মানে আনন্দ, ডিঙি মানে ছোট হালকা নৌকো, পন্থা মানে উপায়, সুলো মানে হচ্ছে শ্বাসমূল। তোমরা জানো সুন্দরবন অর্থাৎ সামুদ্রিক এলাকায় বা উপকূলে যে ধরনের উদ্ভিদগুলো জন্মায় তাদের বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ, এবং এদের বৈশিষ্ট্যই হচ্ছে এদের মধ্যে শ্বাসমূল এবং ঠেসমূল দেখতে পাওয়া যায়। আর এখানে এই সুলো শব্দের অর্থ হচ্ছে শ্বাসমূল। তীক্ষ্ণ মানে খুব ধারালো, নাস্তা মানে জলখাবার, চট মানে পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড়, এক পা মানে সবসময় তৈরি আছে এমন। আর একটা ইনফরমেশন তোমাদের এখান থেকে জানতে হবে, সেটা হচ্ছে এই সুন্দরবন, যাকে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করেছিল ইউনেস্কো 1997 সালের 6ই ডিসেম্বর। এই ইউনেস্কোকে বাংলায় বলা হয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক পরিষদ, অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে ইউনেস্কো। এরা কিন্তু এই 1997 সালের 6ই ডিসেম্বর সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। ওয়ার্ল্ড হেরিটেজের বাংলা হচ্ছে বিশ্ব ঐতিহ্য। আর এই সুন্দরবনে যারা মধু সংগ্রহ করে থাকে, এই মধু সংগ্রহের সেরা সময় হিসেবে ধরা হয়ে থাকে এপ্রিল আর মে মাসকে। এবং সুন্দরবনে মৌচাক যে সমস্ত গাছে বেশি দেখতে পাওয়া যায় সেগুলি হলো ফলসি, গেওয়া, কেওড়া, গরান ইত্যাদি। আর যারা মধু সংগ্রহ করে থাকেন তাদেরকে বলা হয় মৌলি। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।